This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। শুরু করছি বিকেলের বিতর্ক। আজকে এই মুহূর্তে আমরা রয়েছি রাজ্য রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লোকসভা কেন্দ্রে, বীরভূম। হ্যাঁ, নাম শুনে যার কথা মাথায় আসছে তার অনুপস্থিতিতে, অর্থাৎ অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে এবারের এই ভোট হতে চলেছে। আচ্ছা, অনুব্রত মণ্ডল যখন ছিলেন তখন তো এখানে তৃণমূল কংগ্রেস একটা সংগঠন বিস্তার করেছিল, এ নিয়ে কারোর কোনো দ্বিমত নেই। তার অনুপস্থিতিতে এমন কোনো নেতা আছেন সবাইকে এক জায়গায় এনে এই রাজনীতির ময়দানে নামতে পারবেন? কারণ এখান থেকে তো বিভিন্ন সময় গোষ্ঠী কোন্দলের অভিযোগ আমরা শুনে এসেছি। অন্যদিকে বিজেপি, তারাও তাদের মতন করে আস্তে আস্তে ভোট বাড়িয়ে নিয়েছে এই গোটা জেলা জুড়ে। আজকে অনুব্রতহীন বীরভূমে বিজেপি কতটা খেলা দেখাতে পারে? বামেরা এবার বীরভূমে কোনো প্রার্থী দেয়নি, মিল্টন রশিদকে প্রার্থী করেছে বামেদের জোটসঙ্গী কংগ্রেস। কিন্তু সেখানেও কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি তিনি প্রকাশ্যে ক্যামেরার সামনে বলেছেন যে মিল্টন রশিদকে প্রার্থী হিসেবে মানবেন না। অথচ মিল্টন রশিদ তিনি কিন্তু ঠান্ডা ঘরে বসে রাজনীতি করার লোক নন, প্রাক্তন বিধায়ক, মাঠে ঘাটেই রাজনীতি করেন। অর্থাৎ মাঠে ঘাট থেকে এই কি পালস উঠে আসে সেটাই বোঝার চেষ্টা করবো। এই মুহূর্তে আমি এমন রয়েছে, আমার সঙ্গে রয়েছেন এখানকার আমজনতা। একটা হাততালি চাইবো এটা বীরভূমের জন্য, জোরে। যাই একে একে, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এখানের চারজন বিশিষ্ট রাজনীতিবিদ। রয়েছেন পীযূষ পাণ্ডে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, স্বাগত আপনাকে। রয়েছেন শেখ আলিম কংগ্রেসের তরফ থেকে, আপনাকেও স্বাগত। রয়েছেন অমর মাহাতো সিপিআইএম তরফ থেকে, স্বাগত আপনাকে। এবং রয়েছেন বিধায়ক বিজেপির তরফ থেকে অনুপ শাহ, আপনাকেও স্বাগত। আরেকবার হাততালি প্লিজ চারজনের জন্য। যাই একে একে, তৃণমূল কংগ্রেসকে দিয়ে শুরু করি। দেখুন, ছোটোবেলায় যখন পরীক্ষা দিতাম আমরা বোঝার চেষ্টা করতাম যে প্রশ্নটা কি সিলেবাসের মধ্যে থেকে এসেছে না সিলেবাসের বাইরে থেকে এসেছে। আজকে আপনাদের প্রার্থী শতাব্দী রায় প্রকাশ্যে বলছেন তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দল সিলেবাসে আছে, প্রভাব পড়বে না ভোটে? কোনো প্রভাব পড়বে না ভোটে। তার কারণ আপনি যেটা প্রথমেই বললেন যে বীরভূমে অনুব্রত মণ্ডল নেই বলে বিজেপির ভোট বেড়েছে, এটা ভুল কথা। বিগত পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচনই তার প্রমাণ করে দিয়েছে। আমরা আগামী 13ই মে যে লোকসভা নির্বাচন, 4ই জুন গণনা, সেই গণনার ফলই প্রমাণ করে দেবে যে বীরভূমে অনুব্রত মণ্ডলের যে দক্ষ সংগঠন আছে সেই সংগঠনের উপরে নির্বাচন হবে এবং সেই ফলাফলে বীরভূমে দুটো লোকসভা কেন্দ্রে ব্যাপক ভোটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। দেওয়ালে লেখা দেখছিলাম তিহার থেকে খেলা হবে, মানেটা একটু বোঝাবেন? অনুব্রত মণ্ডল দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের দায়িত্বে আছেন বীরভূমে। শুধু বীরভূম নয়, বর্ধমানেরও 3টে বিধানসভা ক্ষেত্রে তিনি দায়িত্বে ছিলেন এবং তার যে সংগঠন সেই সংগঠনের উপর জোর করে এবং তার দেখানো পথেই আমরা কিন্তু এগিয়ে চলেছি। বীরভূম জেলা তৃণমূলের সংগঠন এবং সেই রেজাল্ট আগামী 4ই জুন কিন্তু আমরা পাবো। বেশ, বিজেপির কাছে একটু যাই। আপনাদের এখানে ভোট ছিল না সেই অর্থে, এখানে কেন গোটা রাজ্যে তারপর বিভিন্ন জায়গায় আস্তে আস্তে উত্থান হলো। আপনি নিজে বিধায়ক এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত, যেখানে বিধায়ক ছিল না একটা সময়। আপনারা কি আশাবাদী অনুব্রত মণ্ডল এখন নেই, আপনারা সংগঠন সেভাবে বিস্তার করতে পারছেন? দেখুন, অনুব্রত মণ্ডল থাকাকালীনই বিধায়ক হয়েছি, আর অনুব্রত মণ্ডল এখন তিহার জেলা আছে, আপনারা সবাই জানেন। আর যিনি সাংসদ, তিনি 3বারের সাংসদ, এলাকায় তাকে দেখাও যায় না, উন্নয়ন নেই। আর যিনি এখানকার চেয়ারম্যান আছেন তিনি নিজেও জানেন যে পৌরসভাটাতে কীভাবে নির্বাচন হয়েছে। নির্বাচনে সাধারণ মানুষ এখানকার পৌরসভার যারা তৃণমূল কংগ্রেস করতো তারাও ভোট দিতে পারেনি। অতএব যারা ভোটের রাজনীতিটাই করতে জানে না, ভোট লুট করা থেকে শুরু করে জনগণের টাকা যারা লুট করে, চুরি দুর্নীতি যাদের সর্বোচ্চ, সেই দলের কাছ থেকে কোনো আশা করা যায় না। সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে আছে। আগামী লোকসভা নির্বাচনে লক্ষাধিক ভোটে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী, যিনি প্রশাসক হিসাবে কাজ করেছেন, সেই দেবাশিস ধর এই লোকসভাতে সাংসদ হচ্ছেন। কংগ্রেসের কাছে একটু যাই। শতাব্দী রায় প্রকাশ্যে বলছেন তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দল সিলেবাসে আছে। মিল্টন রশিদ ঠান্ডা ঘরে বসে রাজনীতি করতেন না, মাঠে ময়দানে নেমে উনি রাজনীতি করতেন, একটা সময় বিধায়ক ছিলেন। প্রাক্তন জেলা সভাপতি কংগ্রেসের তিনি প্রকাশ্যে বলছেন আমরা মিল্টন রশিদের সঙ্গে থাকবো না, প্রার্থী পছন্দ হয়নি। এটা কি আপনাদের গোষ্ঠীকন্দল নয়? না, সেটা তো আমাদের জেলা সভাপতি পরিষ্কার করে দিয়েছেন রাজ্য নেতৃত্বের নির্দেশে। আমাদের দলে কোনো কন্দল নেই এবং বাম কংগ্রেস জোট, ভোট হলেই বুঝতে পারবেন। আর তৃণমূলের যে তৃণমূল
তৃণমূলকে তৃণমূল হারাইতেই যথেষ্ট, সেটা ভোট হলেই প্রমাণ হবে। বামেদের কাছে একটু যাই। অধীর চৌধুরী জোর গলায় বলছেন যে কংগ্রেসের ভোট এবার বামেদের কাছে যাবে, যেখানে যেখানে কংগ্রেস প্রার্থী দেয়নি বামরা প্রার্থী দিয়েছে। একটা সময় তো গোটা জেলা, দুটো লোকসভা কেন্দ্র, প্রবাদ প্রতিম দুজন সাংসদ ছিলেন এখানে। আপনাদের ভোট আছে, কংগ্রেসকে ভোট দিয়ে সাহায্য করতে পারবেন, নাকি যেটা অতীত সেটা অতীত? আমরা প্রথম কথা হচ্ছে মানুষের উপরে বিশ্বাস করি। আমরা ভোটের আগে বলতেও পারি না যে কোনো মানুষ আমাদের সাথে আছে না আছে তাদেরকে আমরা ভোটে কনভার্ট করিয়ে নেব। আমরা মানুষের কাছে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমরা তাদের কাছে নিয়ে গিয়েছি, যেমন সন্দেশখালির ঘটনা, ইলেকট্রাল বন্ডের ঘটনা, বিভিন্ন ঘটনাতে আমরা প্রমাণ করতে মানুষের কাছে চাইছি বা সক্ষম হতে পারবো আশা করছি। সেটা হলো বিজেপি এবং তৃণমূল মুদ্রার এপিট এবং ওপিট। একটা 10 টাকার নোটকে উল্টো দিকে ঘুরিয়ে দিলে দোকানদার বেশি মাল দেবে না, এটাই হচ্ছে স্বাভাবিক। বিজেপি এবং তৃণমূল যে খেলা খেলতে চাইছে তাতে তারা সাম্প্রদায়িকতার বিষকে একদম বিষবৃক্ষে মহিরুহে পরিণত করতে চাইছে। তারা প্রমাণ করতে চাইছে যে এক পক্ষ চাইছে আমরা হিন্দুদেরকে তোল্লাই দিয়ে রাখবো, আর এক পক্ষ চাইছে আমরা মুসলিমদেরকে তোল্লাই দিয়ে রাখবো। কিন্তু প্রকৃত অর্থে শিক্ষা সংস্কৃতি পশ্চিমবাংলার কোন জায়গাতে পৌঁছেছে তা আমরা প্রত্যেকেই কম বেশি জানি। এত বেশি উন্নয়ন পশ্চিমবাংলায় হয়েছে, 194 জন মহিলা জেলের ভিতরে গর্ভবতী হয়ে গিয়েছেন। তাছাড়া রাতের বেলাতে পিঠে তো আছেই। আর বিজেপিকে বা কী বলবো, মণিপুরের মতন ঘটনা যদি মানুষের চোখ না খোলে তাহলে তার কিছু বলার নেই। তবে আমরা মানুষের প্রতি আমরা আস্থাশীল, মানুষের প্রতি আমরা আস্থাবান। মানুষ তাদের ঠিক ভুল বিচার করবে, আগে আমরা কখনোই বলতে পারবো না। আসবো একে একে। আপনার কাছে একটু যাই। মলয়বাবু প্রকাশ্য মঞ্চ থেকে বলছেন প্রশাসন যদি সাহায্য করে তাহলে আমরা 2টো আসনে জিততে পারবো। প্রশাসন সাহায্য করে মানে বিরোধীরা যে অভিযোগ করে পুলিশ আপনাদের ভোট করায়, বিডিও আপনাদের ভোট করায়, সেটা শিলমোহর দিলেন মলয়বাবু? না, আমাদের কখনোই প্রশাসন বা পুলিশ তৃণমূলের পক্ষে ভোট করে না। মলয়বাবু কি বোঝাতে চেয়েছেন? প্রশাসন সাহায্য করলে 2টো আসন জিততে পারবো? মলয়বাবু কী বলেছেন আমি ঠিক জানি না, তার ব্যক্তিগত মতামত, এবং এটা তৃণমূলের কথা নয়। তৃণমূল মানুষের উপর বিশ্বাস করে, জনতা জনার্দন, এবং তার উপর নির্ভর করে বিগত 2011 সাল থেকে পশ্চিমবঙ্গ। মলয় মুখোপাধ্যায় এখন সম্ভবত, যদি পোর্টফোলিও বলি, জেলা সহসভাপতি, আপনাদের দলের একজন নেতা, রাজ্য জেলা স্তরের নেতা, এত বড় নেতা, তিনি কোথায় কি বলছেন যেটা নিয়ে চর্চা হচ্ছে সেই খবর আপনার কাছে নেই? সেটা তিনি ব্যক্তিগতভাবে বলতে পারবেন। আপনারা জেলা সহসভাপতি, তাকে অবশ্যই ধরবেন, তার সঙ্গে কথা বলবেন। আমার কথা হচ্ছে, আমি 80 দশক থেকে রাজনীতি করছি এবং 1993 থেকে দুর্গাপুর পৌরসভার পৌরপ্রধানের দায়িত্বে আছি। কখনো প্রশাসন বা পুলিশকে নিয়ে নির্বাচন কিন্তু আমরা করিনি এবং আগামী দিনেও করব না, এবং ফলে প্রমাণ করে দেবো এই 2টো লোকসভায় বীরভূম জেলায় ব্যাপক ভোটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। বিজেপির কাছে একটু যায়। মলয় মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের এই জেলার সহসভাপতি প্রকাশ্য মঞ্চ থেকে বলছেন প্রশাসন যদি আমাদের সাহায্য করে, পুলিশ বলেননি, প্রশাসন যদি আমাদের সাহায্য করে তাহলে 2টো লোকসভা কেন্দ্রেই আমরা জিততে পারবো। এই সাহায্য করে মানেটা কি বোঝাতে চেয়েছেন? দেখুন, তৃণমূল কংগ্রেস এবং এখানকার প্রশাসন সম্পূর্ণভাবে দলীয়ভাবে আজকে তৃণমূল কংগ্রেসে পরিণত করেছে। এবং আমরা পৌরসভা ভোটেও দেখেছি, যিনি চেয়ারম্যান কথাটা বললেন, 6 নম্বর ওয়ার্ডে ওনাদের দলেই তৃণমূল কংগ্রেসের যিনি নির্দল প্রার্থী হয়েছিলেন তিনিও ভোট দিতে পারেননি। সেই বুথে কিভাবে লুট হয়েছে এবং মোহাম্মদ আলী, যিনি এখানকার একসময়তে পুলিশ কর্তা ছিলেন, তার নেতৃত্বে কিভাবে বুথ জ্যাম করা হয়েছে সেটা এখানকার দুবরাজপুরের মানুষ জানে। আর পুলিশ প্রশাসন সাহায্য না করলে তৃণমূল কংগ্রেসে দলটাও থাকবে না, তৃণমূল কংগ্রেসে মানুষ ভোট দেবে না। এটা সাধারণ মানুষও জানে, তৃণমূলও জানে। এবং কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার প্রধানমন্ত্রী 3য়বারের জন্য মোদীজি হচ্ছেন, এটা মানুষ নিশ্চিত করে ফেলেছে। তৃণমূল ঠিক করুক যে দুর্নীতির সাথে থাকবে না উন্নয়নের সাথে থাকবে। বামেরা কি বলছে এই প্রশাসন যদি সাহায্য করে এই মন্তব্যে? একদম ঠিকই বলেছেন তো, কারণ প্রশাসন মানেই তো তৃণমূল। উনি কোনো ভুল বলেননি, কারণ প্রশাসনের এখন তৃণমূলের কোনো নেতা নেই পাড়াতে, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতাদের প্রতি সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছেন। কারণ নেতারা 75% ভাগ পাঠাচ্ছেন না, খাটের তলায়, আলমারিতে, পায়খানার প্যানে সেগুলোতে রয়ে যাচ্ছে। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই, মলয়বাবু একদম যথার্থই বলেছেন যে তৃণমূলের যারা নেতা অর্থাৎ প্রশাসনে যারা বসে আছেন, বিডিও, এসডিও, ডিএম, থানার অফিসার, এরাই তো তৃণমূলের নেতা। নেতারা যদি সঠিকভাবে কাজ করে তারা জিতবেন, একদম বাস্তব কথাই বলেছেন তো। বেশ, এখানে একটু আমজনতার কাছে যাই। কেউ কিছু বলবেন? প্রশ্ন আছে কারোর? আমি বলতে চাই যে অনুপ সাহা যে কথাটা বললেন, পৌরসভার ভোট হয়নি, পৌরসভার প্রার্থীগুলোই তো পয়সা নিয়ে তুলে নিয়েছে, বিজেপির প্রার্থীগুলো পয়সা নিয়ে তুলে নিয়েছে, জিজ্ঞেস করুন এখানে। আর হ্যাঁ, বলুন। এখানে কথা হচ্ছে পৌরসভা ইলেকশনে বিজেপি এবং কংগ্রেস এবং সিপিএম প্রার্থী দিতে পারেনি, প্রার্থী দিতে পারেনি, 9 নম্বর ওয়ার্ডে ভোট প্রার্থী দিতে পারেনি, 15 নম্বর ওয়ার্ডে দিতে পারেনি, 14
প্রার্থী উঠিয়েছে, তাহলে পয়সাটা দিল কে? তাহলে কি ওই কাটমানি পয়সা খাটের তলা থেকে ছিল সেখান থেকে দিয়ে আমাদের ইয়ে থেকে? বেশ। 2021-এর নির্বাচনে একটা স্লোগান উঠেছিল, প্রথমে রাম তারপর বাম। এবং আপনারা যে কথা বলছে যে প্রার্থী দেয়নি, আপনারা দেখবেন সিপিএমের প্রার্থী ছিল, তারা কন্টেস্ট করেছে। আমি মনে করি যদি পয়সা নিয়েছে, সিপিএম পয়সা দিয়ে উঠেছে। নির্বাচনের আগে এইরকম স্লোগানও তো এখানে শুনতাম, গুড় বাতাসা, চরাম চরাম, এগুলো হবে, ঢাকিরা আসবে। না, বীরভূমে এরকম ধরনের হয়নি এবং আগামী দিনে হবে না। আপনাদের নেতা বলতেন, এটা যদি আপনি বলেন আপনি শোনেননি তাহলে কিছু বলেন। তবে হয়েছে কি বলেছে সেটা নয়, আপনাদের সাংবাদিক আছে, কোনো বীরভূম জেলায় কোনো বুথে কি গুরবাদাসা বা চরম চরম করে ভোট করা হয়েছে আপনি প্রমাণ করতে পারবেন? আপনাদের নেতা বলতেন, সেটাই জিজ্ঞাসা করছি, এবার কি হবে ওরকম বলবেন কেউ? না, নেতাকে তো আপনারা তিহার জেলে বিজেপি বন্দি করে রেখেছে। তারপরে ওই নির্বাচনে তারপরে প্রমাণ করে দেবো বীরভূমের দুটো সিটে জয়লাভ করব। বীরভূম জেলার দুটো সিটেই আমরা জয়লাভ করব বিনা বিচারে। গুড় বাতাসা বা চরম চরমে এরকম কিছু শুনতে পাবো না আমার। আচ্ছা, কোনো ভারতবর্ষের সংবিধান বা ভারতবর্ষের গণতন্ত্রে বিনা বিচারে একটা মানুষকে আমরা এতদিন ধরে রাখা যায়? যদি তার বিরুদ্ধে অবশ্যই আজকে দেখুন সারদা থেকে শুরু করে বিভিন্ন সময় সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনেককেই, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো প্রমাণিত হয়েছে? কেউ কি বিচারে সাজা হয়েছে? আপনার কাছে সরাসরি যাই, রাজনৈতিক স্লোগান, এই বীরভূম থেকে রাজনৈতিক স্লোগান যেগুলো খুব চর্চা উঠে এসেছিল, গুড় বাতাসা, চরম চরম, ঢাকিরা আসবে, ঢাক বাজবে, আর আপনারাও কি এবার এরকম কোনো আয়োজন করে রাখবেন, গুড় বাতাসা বা নকুলদানা বা কিছু? দেখুন, জনগণের সাথে তৃণমূল যে খেলা খেলেছিল, এবারে জনগণ খেলবে তৃণমূলের সাথে। জনগণ খেলবে তৃণমূলের সাথে, সেটা ভোটের দিন আপনারা দেখতে পাবেন। আপনারা খেলার মধ্যে আছেন না দর্শক? না, আমরা খেলার মধ্যে নেই তো। আমরা কোনো খেলা মনে করি না তো রাজনীতিটাকে। আমরা রাজনীতি মনে করি মানুষের জীবন জীবিকার ব্যাপার, এখানে খেলা থাকবে কেন? আর দ্বিতীয় কথা হলো, তৃণমূল কংগ্রেস যে একটি দুর্বৃত্ত আপাদমস্ত দুর্নীতিতে ডুবে আছে, এ বিষয়ে তার কোনো অপমানের অপেক্ষা রাখে না। আর আমরা মানুষের উপরে আস্থাশীল। মানুষ যদি মনে করে যে বামপন্থীদেরকে প্রয়োজনীয়তা নেই, মানুষ তার বিচার করবে, মানুষ তার ফল ভোগ করবে, মানুষ তার বিচার করবে, মানুষ ঠিক করবে। কোনো নেতা ঠিক করতে পারে না মানুষ কোন দিকে যাবে বা কোন মানুষ কোন দিকে যাচ্ছে। আজকে 11-র পর থেকে এখনো পর্যন্ত ট্রেন্ড কি আপনার দিকে আসছে? না, কিছুটা ফিরেছে। আগের যে আমাদের পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি থেকে আমরা অনেক বেরিয়ে এসেছি। কিসের ভিত্তিতে বলছেন? কোন ডেটার ভিত্তিতে? ডেটা ভিত্তিতে দেখুন, আমরা বিগত যে নির্বাচনগুলো গিয়েছে, আগে তো একটা বুথে আমরা লড়াই করার মতন শক্তিতে এসেছি। সামনে পঞ্চায়েত নির্বাচনে এখন ওরা ভয় খাচ্ছে। আগে আমরা সিপিএমকে পিকচারে রাখছিল না, এখন ওরা পিকচারে রাখতেছে না। সেটা আপনারা বলছেন, আপনি ডেটাটা দিন যে মানুষ আপনাদের সঙ্গে রয়েছে, একটা তথ্য লাগবে তো। সন্দেশখালী তার প্রকাশ্য প্রমাণ। আমরা সেখানে আন্দোলন করেছি, নিরাপদ সর্দারকে সেখানে গ্রেপ্তার করা হয়েছে। কি এমনি গ্রেপ্তার করেছে? নিরাপদ বাবু সন্দেশখালীর যে মা বোনদের প্রতি অত্যাচার হয়েছে, অন্যায় হয়েছে, তার প্রতি প্রতিবাদ করেছেন। সন্দেশখালীর এফেক্ট পড়বে এখানে? সন্দেশখালীর রিপোর্ট বলুন কি পড়তে হবে? সন্দেশখালীর এফেক্ট এখানে পড়বে? অবশ্যই পড়বে। মা বোনদের মধ্যে তো আছেই, তাই না পড়ে নাকি? এখানেও সন্দেশখালী আছে, পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে, দুবরাজপুর মিউনিসিপ্যালিটি আছে, সেখানেও সন্দেশখালী আছে। তারা কেউ ভয়ে বলতে পারছে না, সারা পশ্চিম বাংলা জুড়ে এর এফেক্ট পড়বে। আপনারা আশা করছেন বামেদের ভোট আপনারা পাবেন? আপনারা তো কোচবিহারে বামেরা প্রার্থী দিয়ে দেওয়ার পরে কংগ্রেস প্রার্থী দিয়েছে, ওখানে বাম কংগ্রেস লড়াই হচ্ছে কোচবিহারে। বামেরা নিশ্চয়ই আমাদেরকে ভোট দেবে। মানে এটা কি মনের কথা না কোনো আশ্বাস পেয়েছেন? একদম বামে মনের কথা এবং মানুষের কথা। মানুষ ভোট দেবে, ভোট হলেই বুঝতে পারবেন যে বাম কংগ্রেস জোট জিতবে। আরে সন্দেশখালী ঘটনাটা ইস্যু না করে মণিপুরের নারী নির্যাতনের কথা বলুন। উত্তরপ্রদেশ তো বিজেপি শাসিত রাজ্য, সেখানে নারী নির্যাতন কি হলো? কি হলো না নিয়ে আমাদের তৃণমূলের মহিলা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছে খবর নিতে। এখানে শুনুন, যদি বামের ভোট রামে না যায় তাহলে রামরা 2 লক্ষ ভোটে হারবে। বামের ভোট যদি রামে যায় 1 লক্ষ প্লাস ভোটে হারবে শতাব্দী রায়ের এই সিটটাতে। কারণটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যে উন্নয়নটা করেছে, আমরা গোহারা যদি হারি সিপিএম এর কাছে হারবো? বেশ না, আপনারা উন্নয়নের কথা বলছেন। এক মিনিট 11 থেকে 14 পর্যন্ত আমাকে দেখান যে গোটা রাজ্যে, আমি জেলা ছেড়ে দিলাম, গোটা রাজ্যে 5টা কারখানার ফিতে কাটা। দেখুন, পশ্চিমবঙ্গে 1977 থেকে 2011 দীর্ঘ 34 বছরে
পশ্চিমবঙ্গকে বামফ্রন্ট শেষ করে দিয়েছিল। কি শিল্প, সংস্কৃতি, স্বাস্থ্য। 11 থেকে 24-এর হিসেবেটা আপনি দিন, 34 বছর ওনার কাছ থেকে নিচ্ছি আমি। হ্যাঁ, কারণ আমরা এমন একটা জেলায় দাঁড়িয়ে আছি যেখানে দেউচা পাচামি চর্চার বিষয়। শিল্প কি হয়েছে? এবং দেউচা পাঁচামিতে যে কয়লা খনি হচ্ছে সেটা প্রচুর বড় এবং সেখানে অনেক মানুষের চাকরি হবে, বিশাল একটা প্রজেক্ট হচ্ছে। আর এখন 24 পর্যন্ত, 11 থেকে 24, 13 বছর কম কথা নয়। 13 বছরে অনেক ছোটোখাটো কলকারখানা বিভিন্ন জায়গায় হয়েছে, প্রচুর জায়গায় হয়েছে। আপনারা দেখবেন এবং বলুন প্রচুর জায়গাতে উন্নয়ন হয়েছে। এবং শুধু তাই নয়, আপনি 5টা বলুন না, গোটা রাজ্যে জেলা বাদ দিয়ে 5খানা বলুন। আমি আমার জেলার ক্ষেত্রে বলবো ছোট ছোট কলকারখানা আমার দুবরাজপুর সাইডে কিছু না হলো মিল থেকে, রাইস মিল থেকে শুরু করে 4-5টা হয়েছে। শিল্পের বিষয় উনি বললেন এখানে রাইস মিল হয়েছে, আগের থেকে রাইস মিল বেড়েছে। দেখুন, রাইস মিলগুলোতে সব থেকে বেশি দুর্নীতি এবং এই লোভা কয়লা খনি কেন আজকে হলো না তার জবাব দেখ তৃণমূল কংগ্রেস। দুবরাজপুর বিধানসভায় যে কয়লা আছে সেই কয়লা খনি কেন আজকে করতে পারলো না? গ্রামের মানুষ কেন আজকে অত্যাচারিত হলো? আজকে দেউচা পাচামির কথা বলা হচ্ছে, সেখানেও দুর্নীতি করা হচ্ছে। এই সরকারের আমলে কোনো শিল্প হয়নি, শিল্প বন্ধ হয়ে গেছে। এই রাজ্যের বেকার যুবকরা গুজরাটে গেছে, দেউচা পাচামি শিল্প না আন্দোলন, কোনটার পক্ষে আপনারা? আমরা কোনো মতেই কোনো মানুষের জীবন জীবিকার ওপরে যা এফেক্টেড তা আমরা করতে চাই না। আমাদের বক্তব্য হচ্ছে মানুষের চাহিদা পূরণ করে, দাবি দাওয়া পূরণ করে কারখানা করো। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস যেমন এখানে করছে, বিজেপিও লাদাখে করছে। তারা লাদাখের নিচে, জমি নিচে যে লিথিয়াম, সে নিয়ে আমাদের একটা চলছে, দেখতেই পাচ্ছেন আপনারা, দীর্ঘদিন ধরে অনশন চলছে। আমাদের বক্তব্য হচ্ছে মানুষ, পরিবেশ, এনভায়রনমেন্টকে বাঁচিয়ে সাস্টেনেবল ডেভেলপমেন্টের পক্ষে সকলের রায় দিক, আমাদেরও তাই বলব। তৃণমূল পার্টিটা বলছে যে সিপিএম কিছু করেনি, সিপিএম শেষ করে দিয়েছে। আর একদিকে বিজেপি বলছে যে কংগ্রেস কি করেছে, 70 বছর শেষ করে দিয়েছে। আপনাদের দুজনকে বলতে চাই অন দ্য রেকর্ডে, আপনারা বলুন, লিস্ট বলুন যে কি কংগ্রেস শেষ করেছে, কি সিপিএম শেষ করেছে, আর আপনারা কি উন্নয়ন করেছেন, বলুন। তৃণমূল কংগ্রেসের কাছে একটু যাই। সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের হারের কারণ হিসাবে অনেকে ব্যাখ্যা করেছিলেন সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তার কারণ নওশাদ সিদ্দিকী গ্রেপ্তার, আনিস খানের রহস্য মৃত্যু, বকটুই গণহত্যা, বকটুই এই জেলায়। আপনারা এখন আশাবাদী সংখ্যালঘুরা আছে আপনাদের সঙ্গে? সংখ্যালঘু ভোটরা 100%-ই আছে। আমাদের সামনে নির্বাচনে তা প্রমাণ হয়ে যাবে। এটা ভুল তথ্য, কেন মুর্শিদাবাদ একটা আলাদা, বরাবর একটা কংগ্রেসের সংগঠন আছে, তাই কংগ্রেস থেকে। বকটুই গ্রামে যখন আমরা গেছিলাম, আমি নিজে গেছিলাম কভার করতে, গোটা গ্রামে তৃণমূল ভিন্ন অন্য কেউ ছিল না। এখন শুভেন্দু অধিকারীর মিছিল ওই গ্রামের অনেককে দেখা গেছিল। আমরা গত পরশুই রামপুরহাটে বকটুইয়ের প্রোগ্রাম ছিল, ওই সমস্ত বাড়ির মানুষজন সেই সভাতে এসেছিল এবং তাদেরকে আগে যেটা হচ্ছে ভুল বুঝে নিয়ে গেছিল, তারা এখন সকলেই তৃণমূল সঙ্গে আছে। বকটুই নিয়ে আপনারা ভুল বুঝিয়েছিলেন, সম্পূর্ণ মিথ্যা কথা। বকটুই যারা ঘটিয়েছে সেই বকটুইয়ের ঘটনার দায়ী নিতে হবে তৃণমূল কংগ্রেসকে। সেই মানুষগুলোর ন্যায় বিচার, তাদের পাশে দাঁড়ানোর কাজ যদি কেউ করেছে, ভারতীয় জনতা পার্টি করেছে। ভারতীয় জনতা পার্টির লেজিসলেটিভ সমস্ত বিধায়ক সাংসদরা করেছে। আমরা চাই সেখানকার মানুষরা ন্যায় বিচার পাক। সংখ্যালঘু মানুষগুলোকে নিয়ে এরা রাজনীতি করেছে। নরেন্দ্র মোদীজি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের মাধ্যমে দেশ গড়ার কাজ করছেন। বকটুইয়ের প্রভাব পড়বে নির্বাচনে? আমি একটা কথাই বলছি তো, আমরা কোনো সম্প্রদায়কে ভোট ব্যাংক মনে করি না কারোর। তৃণমূল ভাবতে পারে, বিজেপিও ভাবতে পারে যে হিন্দুরা আমার ভোট ব্যাংক, মুসলিমরা আমার ভোট ব্যাংক। আমরা আবারও বলছি, আমরা মানুষকে কোনো ভোট ব্যাংক হিসেবে দেখতে চাই না। মানুষের মানবিক বিকাশ ঘটবে, তারা নিজেদের মতন করে ভোট দেবে। আর বকটুইয়ের প্রভাব তো পড়বেই, না পড়লে আপনারা কি দেখতে পাচ্ছেন? বকটুইয়ের প্রভাব পড়বে? বকটুই প্রভাব পড়বে সেটা ভোটের পরেই বুঝতে পারবেন যে বকটুই, সন্দেশখালি, হাঁসখালি দেখুন কি হয়েছে। মানুষ আমরা সবাই জানি, সকলেই জানেন। আর শিল্পের ব্যাপারে যেটা বললেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা আজকে এই আলোচনায় অংশগ্রহণ করলেন। অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করছে, অনেকগুলো ফ্যাক্টর। অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি, শতাব্দী রায় প্রকাশ্যে বলছেন যে এখানে সব জায়গাতেই তৃণমূলের গোষ্ঠীকন্দল সিলেবাসে আছে। এখানে কংগ্রেস প্রার্থী দিয়েছে, তাকে মানতে চাইছে না কংগ্রেসের একটা নেতৃত্ব। অন্যদিকে বকটুই ঘটে গেছে 2 বছর আগে। নজর থাকবে আমাদের এই কেন্দ্রের দিকেও। আপাতত এখান থেকে বিদায় নিচ্ছে, আগামীকাল পৌঁছে যাবো আপনার পাড়ায়। দেখতে থাকুন TV9 বাংলা।
না দেখলেই নয়।